রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে গেছে। আমি বেল করছি হাইকোর্টে, বেল করার পরে তাকে সোনারেশ দেখাবে নিম্ন আদালতে। আমি গেছি ম্যাজিস্ট্রেট আদালতে, অনেক বড় রাজনৈতিক নেতা, গিয়ে বলছি আপনি সোনারেশ আদেশ দিতে পারবেন না, আমাকে মেমো দেখান কেন সোনারেস্ট করবেন। বিচারক সাহেব বলে যে তাহলে পরে শুনানি হবে। তো বললাম তাহলে এখন বেল দেন, শুনানি পর্যন্ত বেল দিতে হবে, কারণ কিভাবে রাখবেন আমার জেলে? সোনারেশ অর্ডার তো নাই, আগেরটাতে বেলে আসি, পরেরটা থেকে আমরা সোনারেশ দেখাবেন এই কথা বলে ইস্যু করে রাখে দিচ্ছেন। অর্ডার কই? অর্ডার নাই, বেল দেন আমাকে। যদি বেল না দেন আমি আপনার বিরুদ্ধে কন্টেম্পট রুল ইস্যু করব। আপনারা যে ভিডিওটি দেখলেন, অ্যাডভোকেট শিশির মনিরের যে কথা বলল সোন অ্যারেস্টের কথা। এই সোন অ্যারেস্টে কি? ধরেন আপনার পরিবারের একজন মানুষ একটা মামলায় জেলে আছে, আপনারা প্রতিদিন কোর্টে খোঁজ নিচ্ছেন কবে জামিন হবে, কবে বের হবে। হঠাৎ একদিন আপনি শুনলেন যে উনি শুধু একটা মামলায় না, আরও 2টা নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাহলে পুলিশ কিভাবে তাকে নতুন মামলায় অ্যারেস্ট দেখালো? এটাই হলো বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অত্যন্ত বিতর্কিত এবং কমনলি ইউজড প্র্যাকটিস, যাকে বলা হয় সোন অ্যারেস্ট বা দেখানো গ্রেপ্তার। আজকে আমরা এটা নিয়েই বিস্তারিত কথা বলবো। সোন অ্যারেস্ট আসলে কি? সোন অ্যারেস্ট মানে হলো একজন ব্যক্তি ইতিমধ্যে কোনো একটা মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে কারাগারে। এই অবস্থায় পুলিশ যদি তাকে আরেকটা মামলায় সন্দেহভাজন বা আসামি মনে করে, তখন তারা নতুন করে তাকে গ্রেপ্তার না করে বরং কাগজে কলমে দেখায় যে তাকে এই নতুন মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। বাস্তবে তিনি জেল গেট থেকে বের হন নাই, তাকে নতুন করে কোথাও থেকে ধরাও হয় নাই, শুধু কাগজের মাধ্যমে তাকে নতুন মামলার আসামি হিসাবে দেখানো হয়েছে। এই কাজটা মূলত করা হয় রিমান্ডে নেওয়ার জন্য, কারণ আমাদের ফৌজদারি কার্যবিধি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসি অনুযায়ী একজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে হলে তাকে সেই নির্দিষ্ট মামলায় গ্রেপ্তারকৃত হিসেবে দেখাতে হবে। তাই পুলিশ যদি অন্য মামলার তদন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তখন তারা তাকে সেই মামলাতে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন করে। এখন আইনি কাঠামো বা সিআরপিসিতে কি বলে? এখানে আইনি প্রভিশনে আসে ফৌজদারি কার্যবিধির ধারা 167 থেকে। এই ধারা অনুযায়ী পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তারের পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য। এটা শুধু আইনের কথা না, এটা আমাদের সংবিধানের অনুচ্ছেদ 33-এও স্পষ্টভাবে বলা আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটা জানানোর অধিকার এবং 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার অধিকার তার আছে। এই 1 ঘন্টার বাধ্যবাধকতা এড়ানোর জন্যই অনেক সময় সোন অ্যারেস্টের আশ্রয় নেওয়া হয়। কারণ আসামি যেহেতু আগে থেকেই জেলে আছেন, পুলিশ তাকে নতুন মামলায় কাগজে দেখিয়ে সরাসরি কোর্টে আবেদন করে রিমান্ড চায়। বাস্তবে কোনো নতুন গ্রেপ্তারের প্রক্রিয়া, যেমন গ্রেপ্তারের কারণ জানানো, পরিবারকে জানানো, অনুসরণ না করেই হয়। এখন প্রশ্ন হলো, এটা কি বেআইনি? এই জায়গাটা একটু জটিল। আদালত এবং আইনজ্ঞরা মূলত 2টি ভিন্ন পরিস্থিতিকে এটাকে আলাদাভাবে দেখেন। প্রথম পরিস্থিতি হলো যখন তদন্তের প্রকৃত প্রয়োজনে একজন আসামিকে একাধিক মামলায় যুক্ত করতে হয়, অর্থাৎ তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে তিনি সত্যি আরেকটা অপরাধেও জড়িত। এক্ষেত্রে আইনগতভাবে তাকে সেই মামলায় আসামি করাটা স্বাভাবিক এবং বৈধ প্রক্রিয়া। দ্বিতীয় পরিস্থিতি, যেটা নিয়েই মূল বিতর্ক, যখন এই সোন অ্যারেস্ট ব্যবহার করা হয় শুধু রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য বা কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য, অথবা প্রকৃত প্রমাণ ছাড়াই তাকে একাধিক মামলায় জড়িয়ে রাখার জন্য। বাংলাদেশের উচ্চ আদালতে একাধিক রিট পিটিশন এবং রায়ে এই প্র্যাকটিস নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এটা মূলত সংবিধানের অনুচ্ছেদ 33-এ দেওয়া মৌলিক অধিকারকে পাশ কাটিয়ে যাওয়ার একটা পথ হিসাবে ব্যবহৃত হতে পারে। একজন সাধারণ মানুষের জন্য এর সবচেয়ে বড় প্রভাব হলো জামিন প্রক্রিয়ায় জটিলতা। ধরেন একজন ব্যক্তি একটা মামলায় জামিন পেয়ে গেলেন, কিন্তু
যদি তাকে আরও 3-4টা মামলায় শোন অ্যারেস্ট দেখানো থাকে, তাহলে প্রতিটি মামলায় আলাদা আলাদাভাবে জামিনের আবেদন করতে হয়। ফলে একটা মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে বের হতে পারেন না, কারণ অন্য মামলাগুলোতে তখনও তিনি গ্রেপ্তারকৃত হিসেবে আটক আছেন। এভাবে একজন ব্যক্তি বছরের পর বছর কারাগারে আটকে থাকতে পারেন, এমনকি কোনো মামলায় চূড়ান্ত দোষী সাব্যস্ত না হয়েও।